হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 10ই আগস্ট সোমবার, আর আজ সোমবারে সপ্তাহের শুরুতেই ইতিমধ্যেই দেশ জুড়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে করোনা ভাইরাস এবং লকডাউন নিয়ে বেরিয়ে এসেছে নটি বিরাট বড় খবর। সুতরাং আপনি যদি একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই গুরুত্বপূর্ণ আপডেটগুলির মধ্যে থেকে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না, কারণ একজন ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রত্যেকটি আপডেটই জানা আপনার জন্য খুবই জরুরি। আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের পরিশ্রমকে সফল করবেন এবং অবশ্যই ভিডিওটিকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রাজ্যে 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 2939 জন, মৃত্যু হয়েছে 54 জনের, অ্যাক্টিভ কেস 26,375। তো প্রায় 95,000 ছাড়িয়ে গেল পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে সংক্রমিতের সংখ্যাও বাড়ল প্রায় 3,000। রবিবার রাজ্যের স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী শেষ 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে 2,939 জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 92,615 জন, সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 95,554 জনে। রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা 26,375টি। এখনো পর্যন্ত মোট 67,120 জন সংক্রমিত ব্যক্তিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় 1,996 জনকে ছুটি দেওয়া হয়েছে। রাজ্যে করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার হার কমে হয়েছে 70.24%। তো ফ্রেন্ডস, আজকের বড় খবরে বলা হচ্ছে সুখবর, 17,100 কোটি টাকা অ্যাকাউন্টে পাঠালো মোদী সরকার, মেসেজ চেক করতে বললেন মোদী। তো প্রধানমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণ পরেই পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে গেলেন কৃষকরা। এই প্রকল্পের আওতায় প্রতি বছর 6,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান দেশের 9.5 কোটি কৃষক। আর এই প্রকল্পের জন্য প্রত্যেক বছর কেন্দ্রের খরচ হয় প্রায় 75,000 কোটি টাকা। এই কিস্তিতে রবিবার প্রথম 17,100 কোটি টাকা ট্রান্সফার করল মোদী সরকার। এরপর মোদী কৃষকদের মোবাইলে আসা মেসেজ চেক করতেও অনুরোধ জানিয়েছেন। এই ই ট্রান্সফার অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেছেন 17,000 কোটি টাকা 8.5 কোটি কৃষকের ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। এক ক্লিকেই এই কাজ আমরা করেছি, কোনো মিডলম্যানের উপস্থিতি নেই, পুরো টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে গিয়েছে। তো ফ্রেন্ডস, আপনিও যদি পিএম কিষাণ প্রকল্পের আওতাধীন হয়ে থাকেন তাহলে অবশ্যই চেক করে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা কিস্তির ঢুকেছে কিনা। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ভারতের প্রতিরক্ষায় বড় ঘোষণা কেন্দ্রের। তো ভারতের প্রতিরক্ষার জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার সকালেই এই ঘোষণার কথা জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। এরপর একগুচ্ছ টুইটে সেসব ঘোষণা করেন রাজনাথ সিং। এবার প্রতিরক্ষাতেও আত্মনির্ভরতার পথে ভারত। প্রত্যেক বছর কোটি কোটি টাকা ব্যয়ে বিদেশ থেকে আনা হয় একাধিক প্রতিরক্ষা সরঞ্জাম। এবার ভারতেই সেসব তৈরি করার বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। ইতিমধ্যেই 101টি সরঞ্জামের তালিকা তৈরি করা হয়েছে, যা অন্য দেশ থেকে আমদানি করা হবে না বলে জানা গিয়েছে। কতদিন পর্যন্ত এই আমদানি বন্ধ থাকবে তা নির্দিষ্ট করা হয়নি, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য অস্ত্র আমদানি বন্ধ করার পথে ভারত। রাজনাথ সিং জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী, সরকারি এবং বেসরকারি সংস্থা এবং স্টেক হোল্ডারদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর সেই তালিকা তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। তিনি আরও জানিয়েছেন 2015 থেকে 2020-র মধ্যে 3 বাহিনীতে এরকম অন্তত 3.5 লক্ষ কোটি টাকার অস্ত্র এবং সরঞ্জাম আমদানি করা হয়েছে। এবার এই সিদ্ধান্তের পর ভারতীয় সংস্থায় 4 লক্ষ কোটি টাকার বরাত পাবে আগামী 6 থেকে 7 বছরে। ওই 101টি জিনিসের তালিকায় রয়েছে আর্টিলারি গান, কমব্যাট হেলিকপ্টার, অ্যাসল্ট রাইফেল, কভার্ট, রাডার, সশস্ত্র গাড়ি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সহ একাধিক উচ্চ প্রযুক্তি সম্পন্ন অস্ত্র। এবার থেকে এসবই তৈরি হবে সমস্ত কিছুই ভারতে। তো ফ্রেন্ডস, মোদী সরকারের এই পদক্ষেপে আপনি একজন ভারতবাসী হিসেবে কতটা খুশি হয়েছেন অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বড় ঘোষণা করলেন মমতা ব্যানার্জি, চাপে পড়তে চলেছে বাংলার বেসরকারি হাসপাতালগুলি। তো বড় ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। স্বাস্থ্য দপ্তরের তরফ
তরফে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে এবার থেকে করোনা চিকিৎসায় 50,000 টাকার বেশি অগ্রিম নিতে পারবে না হাসপাতালগুলি। পাশাপাশি আগে থেকে জানাতে হবে আনুমানিক খরচগুলিও। মমতা ব্যানার্জি জানিয়েছে, রাজ্য ও দেশে প্রাইভেট হাসপাতালের অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ বহুদিনের। বারবার অভিযোগ উঠেছে, রোগী ভর্তি নেওয়ার পর ইচ্ছেমতো বিলে অঙ্ক বাড়িয়ে দেয় প্রাইভেট হাসপাতালগুলি। বহু ক্ষেত্রে চিকিৎসা করাতে এসে মানুষ সর্বশান্ত হয়ে যায়। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই অভিযোগ আরও বেড়েছে। রাজ্যে করোনা পরিস্থিতিতে সরকারি হাসপাতালে শয্যা না পেয়ে অনেকেই বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। কিন্তু রোগী সুস্থ হয়ে যখন বাড়ি ফিরছেন তখন দেখা যাচ্ছে ওষুধের খরচ কয়েকশো টাকা হলেও বিল কয়েক লাখ। এবার এই পরিস্থিতির পরিবর্তন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছে, রোগী ভর্তি হওয়ার আগে খরচ জানাতে হবে পরিবারকে। মোট খরচের 20% বেশি নেওয়া যাবে না অগ্রিম। রোগীর পরিবারের কাছে সেই মুহূর্তে টাকা না থাকলে 12 ঘন্টা সময় দিতে হবে বলেও জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি কোনো পরীক্ষা বারবার করতে হলে এবং সেই পরীক্ষার খরচ যদি 2000 টাকার বেশি হয় তবে হাসপাতালকে তা লিখিতভাবে জানাতে হবে রোগীর পরিবারের সদস্যদের। সব মিলিয়ে করোনা পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালের বাড়বাড়ন্ত কড়া হাতে দমন করতে চলেছে রাজ্য সরকার। তো ফ্রেন্ডস, রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া এই সিদ্ধান্তটি আরও কতটা আগে নেওয়া দরকার ছিল বলে আপনি মনে করেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, এদিকে আরও একটি বড় খবরে বলা হচ্ছে, রাজ্যবাসী কি রাতারাতি বড়লোক হয়ে গিয়েছে? রেশনের চাল কমানো নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলীপ ঘোষের। তো 1 বছর রাজ্যবাসীকে ফ্রি রেশন বিলির প্রতিশ্রুতি বজায় রাখলেও কমিয়ে দেওয়া হয়েছে বরাদ্দ চালের পরিমাণ। সেই প্রসঙ্গেই এবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ব্যঙ্গাত্মক সুরে বললেন, রাজ্যের মানুষ কি আচমকা বড়লোক হয়ে গেলেন? করোনার কারণে চলতি বছরের মার্চ থেকে লকডাউন জারি হওয়ায় সাধারণ মানুষের সুবিধার্থে ফ্রি রেশন বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। পরবর্তীতে জুন মাসে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল আরও 6 মাস বিনামূল্যে রেশন পাবে দেশবাসী। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে আগামী বছর জুন পর্যন্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। কিন্তু সম্প্রতি RKSY2 রেশন কার্ডে মাসিক চালের বরাদ্দ 5 কেজি থেকে কমিয়ে 1 কেজি করা হয়েছে। এখানেই শুরু হয়েছে বিতর্ক। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের নিন্দা করে এদিন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, করোনাকালে প্রত্যেকের সমস্যায় কিছুটা সুরাহা করতে কেন্দ্র বিভিন্ন রকম সাহায্য করছে। গ্যাস ফ্রি দিচ্ছে, চাল ডাল তেল নুন রেশন ফ্রি দিচ্ছে, বাজার করার জন্য হাতে 500 টাকা করে দিচ্ছে। তখন রেশনে চালের বরাদ্দ কমাটা দুর্ভাগ্যজনক। এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি আরও বলেছেন, রাজ্যের যে বিপুল সংখ্যক মানুষের RKSY2 কার্ড রয়েছেন তারা কি রাতারাতি বড়লোক হয়ে গিয়েছেন? দিলীপের কথাই কেন্দ্রকে টেক্কা দিতেই ফ্রি রেশন বিলির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদতে প্রত্যেকে রেশন পাননি। কুপন সিস্টেম চালুর কথা ঘোষণা করা হলেও তা আদৌ ফলপ্রসূ হয়নি বলেই দাবি করেছে বিজেপি সাংসদ। মুখ্যমন্ত্রীর সবটাই সংবাদ মাধ্যমের সামনে ভাষণবাজি। এদিন এহেন মন্তব্য করেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তো ফ্রেন্ডস, আপনিও কি রেশনে 5 কেজি করে চাল পাচ্ছেন নাকি কমিয়ে 1 কেজি করে দেওয়া হয়েছে? অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে সাথে আপনার কাছে কি ধরনের রেশন কার্ড রয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, যাতে পরবর্তী ওই সমস্ত রেশন কার্ড নিয়ে লেটেস্ট আপডেট আসলে আপনাদেরকে তৎক্ষণাৎ আমরা জানাতে পারি। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, অমিত শাহের করোনা রিপোর্ট নেগেটিভ না, ভুয়ো খবর ছড়িয়েছেন বিজেপির সাংসদ। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাসপাতালে করোনার পরীক্ষা হয়নি আর তিনি এখনও করোনার সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। এর সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রক টুইট করে বিজেপির সাংসদ তথা দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারির দাবি খারিজ করেছে। জানিয়ে দিই, মনোজ তিওয়ারি দাবি করেছিলেন যে অমিত শাহের রিপোর্ট নেগেটিভ এসেছে। মনোজ তিওয়ারির ওই টুইট চারিদিকে ভাইরাল হয়ে যায় এবং আমাদের মতো প্রতিটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত করে যে অমিত শাহ সুস্থ হয়ে গিয়েছেন। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আধিকারিক স্পষ্ট জানিয়ে দেন যে এখনো পর্যন্ত অমিত শাহের করোনা পরীক্ষায় করানো হয়নি, তাই ওনার রিপোর্ট পরীক্ষা নেগেটিভ আসা অসম্ভব। এরপর মনোজ তিওয়ারি নিজের টুইট ডিলিট করে দেন। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, জনতা রোজগার চাইলেই ধর্মের নেশা ধরিয়ে দেয়, মোদী সরকারকে খোঁচা বক্সার বিজেন্দরের। তো দেশে হু হু করে বাড়ছে বেকারত্ব। করোনা মহামারীর কারণে লকডাউনে আরও তলানিতে গিয়ে ঠেকেছে দেশের কর্মসংস্থানের হার। এবার এই নিয়েই মোদী সরকারের সমালোচনায় মুখর হলেন বক্সার বিজেন্দর সিং। বিজেন্দরের মতে দেশে রোজগার নেই আর সাধারণ মানুষ এই নিয়ে প্রশ্ন করলেই ধর্মের নেশা ধরিয়ে দেওয়া হচ্ছে।
অর্থাৎ কর্মসংস্থান নেই, মোদী সরকারের নজর ধর্মের দিকে। কিন্তু এবার আর তা হবে না। নিজের টুইটার হ্যান্ডেলে সেই কথাই লিখেছেন বিজেন্দর সিং। বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে ধারাশায়ী করে দেওয়া বিজেন্দর ইতিমধ্যেই অবশ্য রাজনীতিতে নেমেছেন, তবে ততটা সক্রিয় নন তিনি। এর আগে 2019 লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লিতে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু বিজেপির রমেশ বিদুরির কাছে হেরে যান। তবে সম্প্রতি রোজগার দো কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। অনেক নেতাই কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছেন, আর সেই প্রসঙ্গেই বিজেন্দরের এই টুইট। কারণ টুইটারের শেষে রোজগার দো হ্যাশট্যাগও জুড়েছিলেন তিনি। বক্সিং রিংয়ে যেভাবে প্রতিপক্ষকে আক্রমণ করেন, সেইভাবেই আক্রমণ চালালেন কেন্দ্রের বিরুদ্ধেও। টুইটে বিজেন্দর লিখেছেন, জনগণ কর্মসংস্থান চেয়ে প্রশ্ন করলেই ধর্মের নেশা ধরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আর এরকম হবে না। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে চাকরির প্রস্তুতি। এখন থেকে ইন্টার্নশিপ করতে পারবেন বিএ, বিকম, বিএসসির ছাত্ররাও। তো ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট পড়ুয়াদের মতো বিএ, বিএসসি অথবা বিকমের ছাত্রছাত্রীরাও এবার থেকে তাদের কোর্সের অঙ্গ হিসাবে ইন্টার্নশিপ করতে পারবেন। শুক্রবার ডিগ্রি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য ইন্টার্নশিপের নির্দেশিকা প্রকাশ করেছে ইউজিসি। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে কোনো সাবজেক্টের পড়ুয়ারা এবার ইন্টার্নশিপ করতে পারবেন। এই ধরনের কোর্সকে বলা হবে ইন্টার্নশিপ প্রোগ্রামস। এখনো পর্যন্ত বিভিন্ন বৃত্তিমূলক কোর্সের ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপ করার সুযোগ পান। এবার ইংলিশ অনার্সে বিএ অথবা বিকম অনার্সের পড়ুয়ারাও সেই সুযোগ পাবেন। ইউজিসি থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হয়েছে একটা পুরো সেমিস্টার যেন পড়ুয়াদের ইন্টার্নশিপ করতে বলা হয়। তা থেকে পরবর্তীকালে তাদের মূল্যায়ন করা হবে। ছাত্রছাত্রীরা যদি এমবেডেড ডিগ্রি কোর্সে পড়াশোনা করেন, তাহলে মোট নম্বরের 20% দেওয়া হবে ইন্টার্নশিপের ভিত্তিতে। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার নয়া শিক্ষানীতি প্রকাশ করে, তাতে পড়ুয়াদের চাকরির জন্য তৈরি করার কথা বলা হয়েছে। ইউজিসির নির্দেশিকায় বলা হয়েছে প্রতি বছর দেশের এক বড় সংখ্যক ছাত্রছাত্রী জেনারেল ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হন। তাদের শুধুমাত্র একাডেমিক পড়াশোনার স্তরে আটকে রাখা ঠিক নয়। নিয়োগকর্তারা যেমন চান সেইভাবে পড়ুয়াদের তৈরি হতে হবে। সেজন্য জেনারেল ডিগ্রি কোর্সেরও ব্যাপক পরিবর্তন হওয়া দরকার। শিল্প এবং পরিষেবা ক্ষেত্রের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সঙ্গতি রেখেই ডিগ্রি কোর্সকে ঢেলে সাজাতে হবে। ইউজিসি থেকে স্পষ্ট বলা হয়েছে যে কোনো ডিগ্রি কোর্সের সঙ্গেই ইন্টার্নশিপ করা যাবে। পড়াশোনার সঙ্গে ছাত্রছাত্রীরা এবার থেকে চাকরির জন্যও প্রস্তুতি নেবেন। তাকে কোনো সংস্থার অফিসে কাজ করতে হবে, তা বাণিজ্যিক সংস্থা হতে পারে, নাও হতে পারে। এমবেডেড ডিগ্রি কোর্স চালু করার আগে উচ্চশিক্ষার কেন্দ্রগুলি কয়েকটি বাণিজ্যিক এবং অবাণিজ্যিক সংস্থার সঙ্গে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সই করবে। নির্দিষ্ট সুযোগ বা পরিকাঠামোর কথা চিন্তা করে কোর্সের পরিকল্পনা করতে হবে। কোনো পড়ুয়া ইন্টার্নশিপে কেমন কাজ করেছেন তার প্রতিফলন ঘটবে ফাইনাল মার্কশিটে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো পড়ুয়া যদি সংবাদ মাধ্যমে ইন্টার্নশিপ করেন, তাহলে সেই সংস্থার সম্পাদক তাকে সার্টিফিকেট দেবেন। তার ভিত্তিতে ফাইনাল পরীক্ষার সময় তাকে নম্বর দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে বাংলার সম্মানের জন্য একসঙ্গে লড়তে রাজি, মমতার উদ্দেশ্যে বার্তা দিলীপ ঘোষের। তো কেন্দ্রীয় সরকারের কোনো মিটিংয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্য সচিব বা ডিএমদের কেন্দ্রের কোনো মিটিংয়ে যেতে দেওয়া হয় না। রাজ্যের সমস্যাটা ওখানে তুলবে কি করে, প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন মুর্শিদাবাদে একদলীয় কর্মসূচিতে গিয়ে এই কথা বলেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে বারে বারে অভিযোগ করে রাজ্য। মিটিংয়ে সেই বিষয়ে বিস্তারিতভাবে বলা উচিত। বাংলা ভাষার সম্মানের জন্য, প্রতিষ্ঠার জন্য, অধিকারের জন্য তার সঙ্গে আমরাও লড়তে রাজি আছি। রাজ্য সরকার সিদ্ধান্ত নিন কী করবে। পশ্চিমবঙ্গের এবং বাংলা ভাষার স্বীকৃতি সমস্ত জায়গায় হওয়া উচিত। বাংলায় বহু বিখ্যাত কবি, সাহিত্যিক, দার্শনিক জন্মেছেন। তারা বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। দুনিয়া এই ভাষার নাম জানে। বিশ্বের একটি দেশ বাংলাদেশ এই ভাষাকে তাদের রাষ্ট্রভাষা করেছে। এর গুরুত্ব কম নয়, কিন্তু রাজ্য সরকারকে গুরুত্ব দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের ভার্চুয়াল সভা থেকে তৃণমূল নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সম্মান জানানোর দাবিতে বক্তব্য রেখেছেন। সেখানে তিনি এই রাজ্যকে বাঙালিরাই শাসন করবে বলে জানিয়েছেন। অন্য কোনো প্রদেশের মানুষ বাংলাকে শাসন করবে না। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। আপনাদের সকলের কাছে অনুরোধ, অতি অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনি এবং আপনার পরিবারের কাউকে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে দেবেন না। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার কয়েকটা শেয়ারে আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন থেকে শুরু করে সকলেই এই খবরগুলো জানতে পারেন, সচেতন হতে পারেন এবং সতর্কতা অবলম্বন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ for watching.